কি বলে গেল কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু আমার জীবনটা যে এলোমেলো হয়ে গেছে সেটা বুঝেছি। রাত থেকে সকাল পর্যন্ত কিছুই পেটে পড়েনি, আর আকাশ যে আমার খেতে দিবে না তাও বুঝতে বাকি নেই। নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। কিন্তু আকাশকে না বলে চুরি করে খেলে আকাশ যদি কোনোভাবে জানতে পারে, একটা মায়েরও মাটিতে পড়বে না। তাহলে আমার কাছে এসে মিষ্টি হাসি দিয়ে বলল, কি হয়েছে মা? আসলে আন্টি, আমি আজ একটু রান্না করতে চাচ্ছিলাম। তুই রান্না করতে পারিস? জি মানে, ইউটিউব থাকতে টেনশন কিসে, মনে মনে বললাম। আসলে পারি বা না পারি, আমি তো নতুন বউ, আমার উচিত সবাইকে রান্না করে খাওয়ানো। ঠিক আছে, কর, সবাই তোকে সাহায্য করবে। আপনি যান, আমি করছি বলে মোবাইল হাতে নিয়ে একটা রেসিপি 10 বার দেখে রান্না শেষ করলাম, যাতে সব ঠিকঠাক হয়। আমি সব খাবার টেবিলে সাজিয়ে রেখে রুমে গেলাম ফ্রেশ হতে। লাঞ্চের সময় হলো, আকাশও বাসায় চলে আসছে। তুই এত লক্ষ্মী বউ আনবি কখনো ভাবতেই পারিনি। হিয়া আদর্শ বউ, আমার খুব পছন্দ হয়েছে। অলরেডি মাথা চিবিয়ে খাওয়ার ক্লাস নিয়ে নিছে। তাহলে কি করছো তুমি? কই কি করছি মামাম কি বলছিল? জানি না। চলুন ম্যাডাম, কি কি করছেন সারাদিন শুনে আসি। চলুন চলুন। এসে গিয়েছে আকাশ বস। হিয়া আজ রান্না করেছে, একসাথে সবাই খাবে। ও রান্না করছে মানে? আর মাম্মাম হিয়া, ও তো নিজের ঘরে খাবে। না, কিসের নিজের ঘরে? আমি এখানেই খাবো। ঘরে গেলে তো আজব ধরনের খাবার খাওয়াবেন, মনে মনে বললাম। ঠিক আছে, বসো। আন্টি, আমি তোমার হাতে খাবো। না হলে কি কি খেতে দিবে কে জানে। সত্যি তুই খাবি? আকাশ, তুই একদম আমার মনের মতো বউ এনেছিস। বাবা, আমি খুব খুশি আজ। বুঝেছি, খাওয়া শুরু করো। মাম্মাম হিয়ার মুখে খাবার তুলে দিতে চাইলো। হিয়া বলল, আগে তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা বলে মা বাবা দুজনেই খাওয়া শুরু করলো। বাহ, অনেক ভালো রান্না করেছো বললেন আকাশের বাবা। মাও বেশ প্রশংসা করলেন। আকাশ অনিচ্ছা সত্ত্বেও হুম বলে খাওয়া শুরু করলো। যেই এক মুঠো খাবার মুখে দিয়েছে, আকাশের চেহারা পুরোই বদলে গেছে। আকাশ কিছু বলতে যাবে তার আগেই হিয়া বলে উঠলো, আমি জানি বলবেন খাবার ভালো হয়নি। আসলে আপনি তো আমাকে পছন্দই করেন না, তাই সবার ভালো লাগলেও আপনার লাগবে না। আকাশ স্তব্ধ হয়ে আছে, না পারছে কিছু বলতে, না পারছে খাইতে। মাম্মাম হিয়াকে খাওয়াতে খাওয়াতে বলল, আকাশ, সব খাবার ভালো হয়েছে, তুই খেয়ে দেখ। বাধ্য হয়েই আকাশ নিচের দিকে মুখ করে খাচ্ছে, কারণ ও চায় না তার বাবা মা জানুক আমাদের মধ্যে ঝামেলা আছে। আকাশ কোনো রকম খাবার শেষ করে রুমে গেল। মাম্মাম বলল, তুমি এখন ঘরে যা। আমার যাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো। ঘরে গিয়েই আমার চোখ কপালে উঠে গেল। ঘরের এই কি অবস্থা করেছে আকাশ? ঘরের সবকিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে। হিয়া ঘরে ঢুকতে আকাশ দরজা লক করে দিল। হিয়ার হাত চেপে ধরে চেঁচিয়ে পড়ল, তোমার সাহস কি করে আমার খাবার এত ঝাল দেওয়ার? আমাকে না খাইয়ে রাখার ফল বোঝো এবার, রাক্ষস খচ্চর একটা। আমার যে কি আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না, কারণ আমি ইচ্ছে করেই আকাশের বাটিতে মরিচ মিছিয়ে দিয়েছিলাম, কারণ আমি ওর দুর্বল জায়গাটা কাল রাতেই জেনে গেছি। ও চায় না বাবা মার সামনে ঝামেলা করতে, আর ওকে শিক্ষা দেওয়ার জন্য আদর্শ জায়গা মা বাবার সামনে। একা ঘরে ওকে শাস্তি দেওয়া অসম্ভব আমার পক্ষে। মনে মনে ভাবছি, আর এক পৈশাচিক আনন্দ পাচ্ছি। যে ঝাল দিয়েছিলাম ওর ঠোঁটের আজ 12টা বেজে গেছে নিশ্চিত। তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি আমি। না মামা, মানে আসলে আমি বোঝাতে পারিনি কোনো ব্যাপার না ডিয়ার, আমি বুঝিয়ে দিয়েছি। বলে আমার ঠোঁটের ঠোঁট চেপে দিল। আমার ঠোঁট মুখ এখন আকাশের দখলে। না, শুধু আকাশের ঠোঁট না, আমার ঠোঁটে মুখে আকাশের জিহ্বা বিচরণ করছে। বোঝাতে বাকি রইল না আমার। ঝাল আমার মুখ ঠোঁট জ্বলে যাচ্ছে। ওর মুখের সব ঝাল আমার মুখে চালন করে দিচ্ছে। হতচ্ছা না, তাও শান্তি হয়নি, ছাড়বার নামই নিচ্ছে না। ঝালে আর আকাশের চাপাচাপিতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হইছে, তাও ছাড়ছে না। আমি যতই ধাক্কা দিয়ে আকাশকে দূরে সরাতে চাচ্ছি, আকাশ ততই আমার চেপে ধরছে। পুরো 10 মিনিট পর ছাড়লো। আরো করবো এমন মানা? আমার গাল টেনে দিয়ে আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল আকাশ, ঝালে আমার জীবন যায় যায় অবস্থা।
পারলো না কি হচ্ছে বিষয়টা। হিয়াকে তাহলে পালাচ্ছে, কিন্তু পালিয়ে যাবে কই? এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে যা দেখলো তাতে আর পায়ের রক্ত মাথায় উঠে গেছে। রাগ এসে গাড়ি স্ট্যান্ডিংয়ে জুড়ে আঘাত করলো। এরই মধ্যে হিয়া দৌড়ে গিয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছে। আকাশের মাথা কাজ করছে না, মনে মনে ভাবছে হিয়া এত সাহস পেলো কোথা থেকে? আমার সামনে অন্য ছেলের সাথে মাখামাখি করছে। দূর থেকে দেখছে আকাশ, দেখে বোঝা যাচ্ছে যে হিয়া আকাশের নামে অভিযোগ করছে, তাও আবার কেঁদে কেঁদে। ছেলেটি হিয়াকে সান্ত্বনা দিয়ে বলল। ফিরে যেতে হিয়া রাজি হচ্ছিল না। অনেক বোঝানোর পর হিয়া ফিরে এসছে। আকাশ তখনও গাড়ির মধ্যে থেকে তাকিয়ে দেখছে। আকাশ গাড়ি থেকে নামেনি, ছেলেটির কাছেও যায়নি, কিংবা হিয়াকেও ডাকেনি, কারণ সে জানতো ছেলেটি হিয়াকে তার কাছে পাঠাবে, কারণ ছেলেটা আর কেউ নেই, ছেলেটি হচ্ছে আরিয়ান। হিয়া কাঁদতে কাঁদতে গাড়িতে এসে বসতেই আকাশ গাড়ি স্টার্ট দিল। ফুল স্পিডে গাড়ি চলছে, কারণ আকাশ সময় নষ্ট করতে চায় না। গাড়ি এসে বাড়ির সামনে থামতেই আকাশ আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিল। গাড়ি থেকে বাসার সামনের রাস্তায় ছিটকে পড়লাম আমি। দাঁড়ানোর আগেই আকাশ আমার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি এখনো সোজা হয়ে দাঁড়াতে পারিনি, তাই রাস্তায় পড়ে থাকা পাথরের সাথে ঘষায় আমার হাত পা ছিলে যাচ্ছে। সেদিকে আকাশের কোনো খেয়ালই নেই। সে তার সর্বশক্তি দিয়ে আমাকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি ব্যথায় চিৎকার করছি, কিন্তু সে চিৎকার যেন আকাশের কানে ঢুকছে না। টানতে টানতে ঘরে নিয়ে যেতেই সব কাজের লোকেরা অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। স্যার, এ আপনি কি করছেন? চুপ, একদম চুপ। সবাই বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যান, একটা শব্দ উচ্চারণ না করে বেরিয়ে যান। এই বলে চিৎকার করে উঠলো আকাশ। সবাই ভয়ে চলে গেল। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। আকাশের আগেও আমাকে মেরেছে, কিন্তু এত রাগ করতে আমি কখনো দেখিনি। আজ যেন এক অন্য আকাশকে দেখছি, যার রূপ ভয়াবহ। আমার সাথে এমন কেন করছেন? আকাশ এক হাত দিয়ে আমার গাল চেপে ধরলো আর বলল, জানিস না কেন? অনেক ন্যাকামি করেছিস, আর না। বলেই জিন্স থেকে বেল্টটা খুলে হিয়াকে মারতে শুরু করলো। আমার ঠোঁট ফেটে রক্ত পড়ছে, কারণ বেলটা এলো পাতারি আমার সারা শরীরে একের পর এক আঘাত করে চলেছে। কয়েকটা আঘাত ঠোঁটের উপরও পড়েছে। ব্যথায় আমার সারা শরীর নীল হয়ে গেছে। ফর্সা শরীরে বেল্টের আঘাতগুলোর নীল রঙে প্রমাণ করেছে সব রক্ত জমাট বেঁধে গেছে। যদি তো চামড়াটা খুলে শরীর থেকে ফেলে দিতে পারতাম, তবে শান্তি পেতাম। তুই আমার সামনে অন্য ছেলের সাথে মাখামাখি করিস? একবার বুকটা কাঁপলো না তোর? সাহস পেলি কোথায়? কি দিন আমি তোকে? তবে কেন নিজের শরীরকে অপবিত্র করলি? জবাব দে আমাকে। আকাশের চোখ অসম্ভব লাল হয়ে আছে। সে যেন নিজের রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। এইটুকু ভুলের জন্য এত বড় শাস্তি, মনে মনে ভাবছি। আমি ইতিমধ্যে কাঁপতে শুরু করেছি। বাঁচার সব আশা ছেড়ে দিয়েছি। এই বাড়িতে আর কেউ নেই আমাকে বাঁচানোর মতো। আর আকাশের আঘাত করার গতি কিছুতেই কমছে না, বরং সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। চোখে আর কিছু দেখতে পাচ্ছি না, সব কেমন ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে আমি বুঝি এবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চলেছি। অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে আকাশ আঘাত করা থামিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ফ্লোরে পড়ে আছি। উঠে বিছানা যাওয়ার শক্তি তো দূর, চোখ মেলে তাকানোর শক্তিটুকুও হারিয়ে ফেলেছি। জীবনের কাছে হার মেনে নিলাম। উপরওয়ালার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ আমি আর বাঁচবো না, সেটা আমি বুঝে গেছি। কিন্তু কি ছিল আমার অপরাধ? আর কে এই আকাশ? কেন করলো আমার সাথে এমন? প্রশ্নগুলোর উত্তর মেলাতে পারলাম না। এটাই আমার আফসোস থেকে গেল। আর বাবা, তোমার কাছে কি আমার কোনোই মূল্য ছিল না? টাকার জন্য আমার নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে পারলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। শেষ ভরসা ছিল আরিয়ান, সেও আমাকে ফিরিয়ে দিয়েছে। ছি, এর নাম বন্ধুত্ব? না, আমিও আর বাঁচতে চাই না। এই পৃথিবীতে আমাকে ভালোবাসে এমন কোনো ব্যক্তিও নেই। কার জন্য বাঁচবো আমি? না, আমিও আর বাঁচতে চাই না। কেন বাঁচবো আমি? কার জন্য বাঁচবো? আমাকে কেউ ভালোবাসে না, কেউ নেই আমার।